আমরা অনেক রকমের দামি সবজি খেতে গিয়ে এই সবজিটা খেতে একেবারেই ভুলে যাই। কিন্তু এই সবজিটা যদি আমরা ভালোভাবে রান্না করি, তাহলে বাজারের অনেক দামি সবজির থেকে স্বাদ কিন্তু অনেক বেশি ভালো হয়। আমরা বাজারে গিয়ে এই সবজিটা দেখতে পেলেও আমরা কিন্তু একেবারেই কিনতে চাই না। আমি যেভাবে রান্নাটা করেছি, এইভাবে একদিন রান্না করে দেখতে পারো। গরম গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না। এই রান্নার সাদা সুগন্ধে পুরো ভাতটাই খাওয়া হয়ে যাবে। এই রান্নার জন্য এবার আমি একটা মশলা বানিয়ে নেব। আমি একটা বাটির মধ্যে 1 চামচ নিয়ে নিলাম কালো সর্ষে, আর সমপরিমাণে হলুদ সর্ষে নিয়ে নিলাম। সামান্য অল্প একটু লবণ দিয়ে দিলাম, যাতে সর্ষেটা বাটার পরে তেতো না হয়ে যায়। আমি 2 রকম সর্ষে মিশিয়ে রান্নাটা করব, তোমরা 1 রকম সর্ষে দিয়েও রান্নাটা করতে পারো। অল্প একটু জল দিয়ে সর্ষেটা আমি বেশ ভালোভাবে বেটে নেব। সর্ষেটা আমি এখানে বেশ ভালোভাবে বেটে নিয়েছি। এবার আমি সর্ষেটা একটা সাইডে রেখে দেব। আর এই রান্নাটা আমি চিংড়ি মাছ দিয়ে করব। তার জন্য আমি এখানে আমার প্রয়োজন মতো কিছুটা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। এবার আমি চিংড়ির মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। একই সাথে আমি এখানে অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আমি রান্নাটা চিংড়ি দিয়ে করব, তোমরা চাইলে কিন্তু চিংড়ি ছাড়াও এই রান্নাটা করতে পারো, তাতেও কিন্তু বেশ খেতে ভালো লাগে। এবার আমি লবণ আর হলুদ দিয়ে চিংড়িটা বেশ ভালোভাবে মেখে নেব। লবণ আর হলুদ দিয়ে আমি চিংড়িটা বেশ ভালোভাবে মেখে নিয়েছি। এবার আমি কড়াইয়ের মধ্যে রান্নার প্রয়োজন মতো অল্প একটু প্রথমে তেল দিয়ে দিলাম। যেহেতু আমরা চিংড়িটা প্রথমে ভাজবো, তাই খুব বেশি প্রথমে তেল দেওয়ার আমাদের প্রয়োজন নেই। তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার আমি তেলের মধ্যে চিংড়িগুলো ভাজার জন্য দিয়ে দিলাম। এবার আমি চিংড়িগুলো নাড়াচাড়া করে বেশ ভালোভাবে ভেজে নেব। 5-6 মিনিটের মতো নাড়াচাড়া করে আমি চিংড়িটা বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। চিংড়ি আমি আর এর থেকে বেশি ভাজবো না। এবার আমি কড়াই থেকে ভাজা চিংড়িগুলো নামিয়ে নেব। চিংড়ি ভাজার পরে চিংড়ি ভাজার এই তেলের মধ্যে আমরা যে কোনো তরকারি রান্না করি না কেন, সেই তরকারির স্বাদ আমার মনে হয় আরো বেশি ভালো হয়। এবার আমি কড়াইয়ের মধ্যে আবারও রান্নার জন্য প্রয়োজন মতো তেল দিয়ে দিলাম। তেলের পরিমাণটা একটু বেশি দিলাম, কারণ কিছু রান্না আছে তেলের পরিমাণ আমরা যদি একটু বেশি দিয়ে রান্না করি, তাহলে রান্নাটা খেতে বেশি ভালো লাগে। তবে তেলের পরিমাণটা অবশ্যই কিন্তু নিজেদের পছন্দ মতো ব্যবহার করবে। ফোড়নে আমি দিয়ে দিলাম অল্প একটু গোটা জিরে। এবার আমি ফোড়নটাকে নাড়াচাড়া করে বেশ ভালোভাবে ভেজে নেব। ফোড়ন থেকে সুন্দর মিষ্টি গন্ধ বেরোনোর সাথে সাথে এবার আমি এখানে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেব। আর পেঁয়াজের পরিমাণটা আমি রান্নাতে একটু বেশি ব্যবহার করলাম। পেঁয়াজের পরিমাণটা একটু যদি বেশি দিয়ে রান্নাটা করা হয়, তাহলে রান্নাটা খেতে বেশি ভালো লাগে। এবার আমি পেঁয়াজের মধ্যে রান্নার স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম। আর লবণের পরিমাণটা কিন্তু এই রান্নাতে একটু বুঝে দিতে হবে, কারণ শাপলার মধ্যে লবণ ভাবটা কিন্তু অনেকটাই থাকে। তাই রান্নার মধ্যে আমরা খুব বেশি লবণ ব্যবহার করব না। এবার আমি পেঁয়াজটা নাড়াচাড়া করে বেশ ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা আমি দেখো বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। পেঁয়াজের গায়ে দেখো একটা সুন্দর ভাজার কালার চলে এসেছে, আর পেঁয়াজটা বেশ ভালোভাবে নরমও হয়ে গেছে। এবার আমি এখানে 1 চামচ দিয়ে দিলাম থেতো করা রসুন। আর এই রান্নাতে রসুনটা এইভাবে থেতো করেই ব্যবহার করবে, তাহলে রান্নার গন্ধটা খুব ভালো আসবে। রসুনটা আমি পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি শাপলাগুলো দিয়ে দেব। সমস্ত কেটে রাখা শাপলা আমি দিয়ে দিয়েছি। এবার আমি পেঁয়াজের সাথে উপর নিচ করে শাপলাগুলো ভালোভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দেব। শাপলাটা যতটা সম্ভব নাড়াচাড়া করে মিশিয়ে দেওয়া যায়, আমি সেইভাবে কিন্তু মিশিয়ে দিলাম। শাপলাটা আরো ভালোভাবে নরম হওয়ার জন্য এবার আমি কড়াইটা ঢাকা দিয়ে দিলাম। মিনিট 3-4 মতো আমি কড়াইটা ঢাকা দিয়ে দিয়েছিলাম। এবার আমি কড়াই থেকে ঢাকাটা সরিয়ে নিলাম। শাপলাটা দেখো বেশ ভালোভাবে নরম হয়ে গেছে, আর শাপলা থেকে কিন্তু বেশ খানিকটা জল ছেড়ে দিয়েছে। আমি আবারও একটু নাড়াচাড়া করে নেব, আর এই শাপলার জলেই কিন্তু আমরা রান্নাটা করে নেব। মিনিট 2 মতো আমি একটু নাড়াচাড়া করে নিলাম। এবার আমি একে একে রান্নার গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। প্রথমে আমি রান্নার প্রয়োজন মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। একই সাথে আমি ঝালের জন্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। ঝালের পরিমাণটা কিন্তু অবশ্যই নিজেদের স্বাদ মতো ব্যবহার করবে। আর একই সাথে আমি এখানে 1 চামচ ভর্তি করে ধনে গুঁড়ো দিয়ে দিলাম। আর সবশেষে আমি এখানে 1/2 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি মশলা আর শাপলা একসাথে বেশ ভালোভাবে কষিয়ে নেব। আর তোমরা দেখতেই পেয়েছো রান্নার স্বাদ মতো লবণটা কিন্তু আমি
পেঁয়াজের সাথে ব্যবহার করেছি। এই রান্নার জন্য পেঁয়াজের সাথে আমাদের লবণটা ব্যবহার করতে হবে। যদি শাপলার মধ্যে আমরা লবণ দিই তাহলে শাপলা থেকে আরো বেশি জল ছেড়ে দেবে, আর শাপলাটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে, আর তার জন্য শাপলাটা কিন্তু খুব তাড়াতাড়ি গলে যাবে। আমি শাপলাটা নাড়াচাড়া করে মশলার সাথে একটু কষিয়ে নিয়ে এবার আমি রান্নায় স্বাদ মতো অল্প একটু চিনি দিয়ে দিলাম। আর চিনি কিন্তু এই রান্নাতে অবশ্যই ব্যবহার করবে, তবেই কিন্তু রান্নার স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকবে। চিনিটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দিলাম। এবার আমি ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে দিলাম। এবার আমি চিংড়িটা নাড়াচাড়া করে সবকিছুর সাথে বেশ ভালোভাবে মিশিয়ে দেব। চিংড়িটা বেশ ভালোভাবে মিশিয়ে দিয়ে এবার আমি বেটে রাখা সর্ষেটা দিয়ে দিলাম। একই সাথে আমি এখানে অল্প একটু সর্ষে বাটা জল দিয়ে দিলাম। আমি কিন্তু আর এখানে জল ব্যবহার করব না। আমি আগেই বলে দিয়েছি এই শাপলা থেকে যে জলটা বেরোবে সেই জলেই কিন্তু আমরা রান্নাটা করে নেব। এবার আমি সর্ষেটা নাড়াচাড়া করে সবকিছুর সাথে বেশ ভালোভাবে মিশিয়ে দেব। সর্ষেটা আমি নাড়াচাড়া করে বেশ ভালোভাবে মিশিয়ে দিয়েছি। এবার আমি কড়াইটা ঢাকা দিয়ে ভালোভাবে রান্নাটা হতে দেব। 7-8 মিনিটের মতো আমি রান্নাটা করে নিয়েছি। এবার আমি কড়াই থেকে ঢাকাটা সরিয়ে নিলাম। দেখেই বোঝা যাচ্ছে শাপলাটা কিন্তু আমাদের খুব ভালোভাবে নরম হয়ে গেছে। আমি আবারও একটু নাড়াচাড়া করে নেব। আর দেখতেই পাচ্ছ শাপলাটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, আবার বেশ গোটাও আছে। রান্নাটা যদি আমরা ঠিক এরকম করে করি তাহলে কিন্তু রান্নাটা খেতে বেশি ভালো লাগবে। আর রান্নার গ্রেভিটা কিন্তু ঠিক আমি এরকমই রাখবো। বন্ধুরা, তোমরা যদি শাপলা কখনো এইভাবে রান্না করে না থাকো তাহলে একদিন হলেও রান্না করে দেখো। তাহলে বন্ধুরা, আজকের এই রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিও, আর কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের কেমন লাগলো। আর যে সমস্ত নতুন বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, এরকম নতুন ঘরোয়া রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিও। তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। আজকে তাহলে এই পর্যন্ত।